বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক আমার কণ্ঠের জড়তা দূর করুন এবং আমাকে ইফেক্টিভ কমিউনিকেশনের তৌফিক দান করুন, যেন আমি যে বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি তা যেন অত্যন্ত সহজ প্রাঞ্জল ভাষায় আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। আজকে আমরা আলোচনা করব আসন্ন এপ্রিল 2026 মাসে যে ন্যাশনাল ইলেকশন ডেট ডিক্লেয়ার হয়েছে, এটার বিভিন্ন চ্যালেঞ্জ এগুলোর ব্যাপারে কথা বলবো এবং কিভাবে এই চ্যালেঞ্জগুলো উতরে গিয়ে একটা সফল, ফ্রি, ফেয়ার, ইফেক্টিভ এবং ইনক্লুসিভ ইলেকশন করা যেতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। বক্তব্যের শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটি যেহেতু স্টুডিওতে করার সুযোগ হয়নি, বাসায় করছি, সুতরাং কিছু ডিস্টারবেন্স থাকতে পারে। প্রথমত হচ্ছে যেগুলো হোমলি ডিস্টারবেন্স, কিছু নয়েজ এবং সাউন্ড থাকতে পারে। একই সাথে আমি শুরুতেই জানিয়ে রাখছি যে আমি যে ইলেকশন চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো জট ডাউন করেছি একটা পেপারে। সো মাঝে মাঝে আমি আমার যে ল্যাপটপ স্ক্রিন আছে ওখান থেকে হেল্প নিব। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ধন্যবাদ যে তিনি এপ্রিল 2026 সালে এই ইলেকশনের একটা ডেডলাইন সেট করে দিয়েছেন। তো চলুন আমরা শুরু করি যে কি কি ধরনের চ্যালেঞ্জ থাকবে, এবং আমি প্রত্যেকটা চ্যালেঞ্জ বলার সময় চ্যালেঞ্জটা এক্সপ্লেইন করব, তার পাশাপাশি আমি আমার ব্যক্তিগত মতামত দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই চ্যালেঞ্জগুলো উত্তরণ করা সম্ভব। এর অনেকগুলোই হয়তো ইলেকশন কমিশন এবং সরকার অলরেডি ভেবে ফেলেছেন, বাট আমি চাচ্ছি আপনাদের সাথে আমার ভাবনাটা শেয়ার করতে। তো ফার্স্টই হচ্ছে যে ইলেকট্রাল সিকিউরিটি অপটিমাইজেশনের একটা প্রয়োজনীয়তা আছে, কারণ যখন দেশব্যাপী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন ওভারঅল দেশের সিকিউরিটি একটা ভাইটাল অ্যাসপেক্ট। সো ওইটা যদি এনশিওর করা না যায় তাহলে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা স্বভাবতই বেশ দুরূহ হবে। এখন কেন সিকিউরিটি চ্যালেঞ্জটা সামনে চলে আসছে? ফার্স্ট অফ অল হচ্ছে আর্মি গত 1 বছরের মতো সময়কাল ধরে আপনারা জানেন যে ইন এইড অফ সিভিল পাওয়ার ডিউটিতে মোতায়েন আছে। এখন ন্যাচারালি আপনি টানা 1 বছর যখন একটা আর্মি, নেভি, এয়ারফোর্স মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যখন ইন এইড অফ সিভিল পাওয়ার ডিউটিতে নিয়োজিত থাকে তখন স্বভাবতই সামরিক বাহিনীর সদস্য যারা আছে তারা একটু ক্লান্ত হয়ে পড়ে, এবং আপনারা অবশ্যই স্বীকার করবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ইন এইড অফ সিভিল পাওয়ার ডিউটির নেচার বা ধরন তার চেয়ে কিন্তু নির্বাচনকালীন যে সামরিক বাহিনীর দায়িত্ব এটাতে একটু পার্থক্য আছে। সুতরাং যেহেতু এটা 2 ধরনের অপারেশন, সো 2 ধরনের অপারেশনের ম্যান্ডেট 2 রকমের থাকে এবং এটার প্রস্তুতি এবং অন্যান্য জিনিসগুলো ভিন্ন হয়। আমি খুব সহজভাবে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরেন একটা আর্মি যখন অ্যাটাক করবে, আক্রমণ করবে, তখন তার অপারেশন অর্ডার একরকম থাকে, চেইন অফ কমান্ডের বিন্যাস একরকম থাকে, ফোর্সের মানে পজিশনিং এবং প্লেসমেন্ট এবং প্ল্যানিং একরকম থাকে। ওই একই মানে বাহিনীকে যখন আপনি ডিফেন্স বা প্রতিরক্ষায় মোতায়েন করবেন তখন কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই একটা অ্যাসপেক্ট মাথায় রেখে আমাদেরকে এটা বুঝতে হবে যে আর্মিকে ইন এইড অফ সিভিল পাওয়ার ডিউটি, যে ল এনফোর্সমেন্টের রোলে এই মুহূর্তে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ, সেখান থেকে শিফট করে যখন আবার ইলেকশন ডিউটিতে ডিপ্লয় করা হবে তখন কিন্তু এখানে একটা প্যারাডাইম শিফট হচ্ছে তাদের রোলে। তো এই রোল শিফটিংয়ের যেটা ব্যাপারটা আছে এটাকে হ্যান্ডেল করাটা খুব জরুরি। আদারওয়াইজ মানে আমরা ইলেকশন চলাকালীন সময়ে আর্মির কাছ থেকে যে সাপোর্টটা চাচ্ছি ওইটা অপটিমাম লেভেলে পাবো না। এর সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে তাদের সক্ষমতার সর্বোচ্চ যে অবস্থা তাতে নাই, কারণ এখন পর্যন্ত আর্মির সহায়তা নিয়েই পুলিশকে কিন্তু দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা আছে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হচ্ছে। তো এক্ষেত্রে এখন করণীয় কি?
করণীয় প্রথমেই যেটা করা যেতে পারে এক্ষেত্রে সেটা হচ্ছে একটা জয়েন্ট ইলেকশন সিকিউরিটি ফোর্স, যেটা একটা টাস্ক ফোর্স হবে, জয়েন্ট ইলেকশন সিকিউরিটি টাস্ক ফোর্স। এটা ক্রিয়েশনে যেতে হবে এবং এটা অগাস্টের ভেতরেই ডিক্লেয়ার করতে হবে। এবং এই যে জয়েন্ট ইলেকশন সিকিউরিটি টাস্ক ফোর্স যেটা আছে সেখানে অবশ্যই আর্মি, নেভি, এয়ারফোর্স, তারপর পুলিশ, তারপর হচ্ছে অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যেগুলো আছে তাদের প্রতিনিধিত্ব থাকতে হবে। সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে অক্সিলারি যে সকল ফোর্সেসগুলো আছে, যেমন আনসার, ভিডিপি, বিজিবি, প্লাস হচ্ছে ভলান্টিয়ার্স। এই ভলান্টিয়ার্সের ভেতরে আবার দুই ধরনের রাখা যেতে পারে। একটা হচ্ছে রিটায়ার্ড মিলিটারি পার্সোনালস যারা আছে তাদেরকে ইনক্লুড করা যেতে পারে, প্লাস ইয়াং ভলান্টিয়ার্স যারা আছে তাদেরকে ইনক্লুড করা যেতে পারে। সো এর ফলে যেটা হবে, একটা জয়েন্ট ইলেকশন সিকিউরিটি টাস্ক ফোর্স গড়ে উঠবে, যারা বেসিক্যালি ইলেকশন চলাকালীন সময়ে যে সিকিউরিটি সিচুয়েশনগুলো হবে সেই সিচুয়েশনগুলোকে কিভাবে রেসপন্স করবে সেটা নিয়ে প্রস্তুতি গ্রহণ করা যাবে। প্লাস হচ্ছে ইন্টেলিজেন্স শেয়ারিং এর একটা মেকানিজম গড়ে উঠবে। তো অফকোর্স এইটা করার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ল এনফোর্সমেন্টের প্রেক্ষিতে আর্মি, নেভি, এয়ারফোর্স যে ডিপ্লয়েড আছে ইন এইড অফ সিভিল পাওয়ার ডিউটিতে, ওখান থেকে ফেজ বাই ফেজ তাদেরকে রিটার্ন করতে হবে। তো এক্ষেত্রে ফার্স্টে কম ঝুঁকিপূর্ণ এলাকা যেগুলো আছে সেখান থেকে আস্তে আস্তে পুল আউট করতে হবে। অ্যান্ড দেন অফকোর্স নির্বাচনের আগে আমার ধারণা ডিসেম্বরের মধ্যে আর্মিকে টোটালি মানে পুল আউট করে ব্যারাকে ব্যাক করে নিয়ে আসতে হবে। বিকজ এপ্রিল মাসে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু আবার একটা নতুন ডিপ্লয়মেন্টে তাদেরকে যেতে হবে। তার আগে ডিসেম্বরের ভেতরে তাদেরকে যদি ব্যাক করানো হয় তাহলে আমার মনে হয় যে তাদের একটা রেস্ট, ছোট্ট একটা সংক্ষিপ্ত রেস্ট হবে, এবং ওই যে যেটা বললাম রোল শিফটিং এর যে ব্যাপারটা আছে ওইটা ওদের জন্য একটু ইজিয়ার হবে। আর আমার মনে হয় যে যদি এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে এই যে জয়েন্ট ইলেকশন সিকিউরিটি টাস্ক ফোর্স ক্রিয়েশন এবং তাদেরকে ট্রেনিং দেওয়া, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মার্চ মাসের ভিতর শেষ করতে হবে। তো এর জন্য ধরেন আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ ওরা তো আছেই, পাশাপাশি আপনি যে অক্সিলারি যেগুলো আছে যেমন আনসার, ভিডিপি, তারপর হচ্ছে রিটায়ার্ড কমিউনিটি, তারপর হচ্ছে ইয়াং যারা ভলান্টিয়ার্স আছে, এদেরকে কান্ট্রি ওয়াইড একটা ট্রেনিং প্রোগ্রামের আন্ডারে অবশ্যই আনতে হবে। এটা সংক্ষিপ্ত আর ক্যাপসুল ট্রেনিং এর মতো করে হলেও এটা ইম্পার্ট করতে হবে, সো দ্যাট এপ্রিল মাসে যে ইলেকশনটা হবে এই ইলেকশনের টাইমে যেন তারা একটা কোঅর্ডিনেটেড টাস্ক ফোর্স হিসেবে ইফেক্টিভলি দেশব্যাপী কাজ করতে পারে। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যাপারটাতে রয়ে গেছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এখনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রচুর সিম্পেথাইজার রয়ে গেছে, এবং এই সিম্পেথাইজাররা রয়ে যাওয়ার কারণে একটা ব্যুরোক্রেটিক বায়াস এখনো রয়ে গেছে। এবং এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা ছাড়া আপনি তো আসলে ইলেকশন করতে পারবেন না, কারণ ইলেকশনটা হয় কোথায়? একটা জেলা পর্যায়ে যখন হয় তখন ওই জেলার এসপি এবং ডিসি তারা দুজন কিন্তু খুব ক্রুশিয়াল। সো এই জায়গাটাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের এখন যে এক্সিস্টিং সেট আপ আছে এই সেট আপের ভেতরে নিউট্রালিটি আনার জন্য, নিরপেক্ষতা আনার জন্য খুব দ্রুত কিছু কাজ করতে হবে। তার ভিতরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে একটা নেশন ওয়াইড অডিট করে ওই বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের সিম্পেথাইজার যারা আছে তাদেরকে আগে চিহ্নিত করে আলাদা করে ফেলতে হবে, এবং ইলেকশন মেকানিজমের সাথে যারা সম্পৃক্ত থাকবে সেইখানে যদি এদের কেউ থাকে তাদেরকে রিপ্লেস করে ফেলতে হবে নিরপেক্ষ পেশাদার অফিসারদের দ্বারা। ইভেন এমনকি এই ইলেকশন পিরিয়ডের জন্য যদি প্রয়োজন হয় রিটায়ারমেন্টে চলে যাওয়া দক্ষ, সৎ, সুনাম আছে এরকম অফিসারদেরকে এই স্পেসিফিক ডিউটির জন্য কিন্তু
ডেকে কল ব্যাক করা যেতে পারে, যারা ইলেকশনটা শেষ করে দিয়ে তারপরে চলে যাবে। এবং একই সাথে ইলেকশনে তারা যখন পারফর্ম করবে সেই পারফরমেন্স বেসড কিছু ইনসেন্টিভের ব্যবস্থাও করতে হবে, তাহলে আমার মনে হয় যে ইলেকশনের টাইমটা আমরা প্রশাসনের যে সহায়তাটা দরকার সেটা বেটার পাবো। নেক্সট কামিং হচ্ছে ইলেকশন কমিশনের সংস্কার এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিং। এখন এখানে চ্যালেঞ্জগুলো কি? এখানে দুইটা চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে স্পেশালি লাস্ট 3টা ইলেকশনে ইলেকশন কমিশনের যে ভূমিকা ছিল তার কারণে, সেই প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে একটা কিন্তু ওয়াইড স্প্রেড ট্রাস্ট ইস্যুজ রয়ে গেছে, ডিস্ট্রাস্টের একটা ব্যাপার রয়ে গেছে। লোকজন আস্থা পাচ্ছে না বা ওরকম বিশ্বাস পাচ্ছে না যে ইলেকশন কমিশন আসলে একটা ক্রেডিবল ইলেকশন, এফেক্টিভ একটা ইলেকশন, সাকসেসফুল একটা ইলেকশন কন্ডাক্ট করতে আসলে কতটা সমর্থ হবে। যারা হার্ড ওয়ার্ড ইউজ করেন তারা অনেকে বলছেন যে রাতের ইলেকশনে যখন ব্যালট বক্স ভরে যায় ওই ইলেকশনে তো আসলে ওই চ্যালেঞ্জটা থাকে না। সুতরাং ইলেকশন কমিশন যেহেতু লাস্ট 3টা ইলেকশন রিগিং এর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে অভিযোগ আছে, সুতরাং প্রফেশনাল একটা ইলেকশন কন্ডাক্ট করানোর মতো অবস্থায় তারা এখনো আছে কিনা এটা নিয়ে একটা ট্রাস্ট ইস্যুস আছে। পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে যে লজিস্টিক্যালি তারা কি আসলে রেডি কিনা যে একদিনে কান্ট্রি ওয়াইড একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে। তো এই জায়গায়ও কিছু কাজ করলে পরে এই জায়গাটাতে কিছু ইমপ্রুভমেন্ট করা সম্ভব। এক নাম্বার হচ্ছে যে অনেকেই মনে করছেন যে অগাস্ট মাসের ভেতরে যদি ইলেকশন কমিশনে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং নিউ সেট আপ আনা সম্ভব হয়, অফকোর্স কেপেবল লোকজন, আনবায়াসড লোকজন, এই ধরনের লোকজন দিয়ে যদি ইলেকশন কমিশনটাকে ঢেলে সাজানো যায় তাহলে হয়তো কাজটা অনেকটা সোজা হয়ে যাবে। 2 নম্বর একটা বড় ঝামেলা রয়ে গেছে, সেটা হচ্ছে যে সংসদীয় এলাকা বা কনস্টিটিউয়েন্সি ম্যাপিং। কমপ্লেইন আছে যে বিগত সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বেশ কিছু জায়গায় এই সংসদীয় এলাকা পুনর্বন্টন করা হয়েছিল। সো এই ঝামেলাগুলো মুক্ত করে সংসদীয় এলাকা পুনরায় চিহ্নিত করার জন্য কিন্তু কাজ বাকি আছে। নেক্সট হচ্ছে একটা ন্যাশনাল লেভেল অডিটের প্রয়োজন আছে, যে আসলে একটা ন্যাশনাল ইলেকশন কন্ডাক্ট করার জন্য প্রয়োজনীয় যে জনবল, তারপর হচ্ছে পোলিং ইকুইপমেন্ট এবং লজিস্টিক্স এই মুহূর্তে হাতে আছে কিনা, মানে কি পরিমাণ প্রয়োজন কান্ট্রি ওয়াইড একটা ইলেকশন করার জন্য, কতজন লোক দরকার, কি কি জিনিসপত্র দরকার, এবং এই মুহূর্তে আসলে হাতে কি পরিমাণ আছে। তাহলে যোগ বিয়োগ করলে পরে এখনো প্রস্তুতির কি পরিমাণ বাকি আছে সেটা বেরোয় আসবে। বেরোয় আসলে পরে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে, অফকোর্স মার্চ মাসের ভেতরে এটা শেষ করে ফেলতে হবে। নেক্সট যেটা হচ্ছে যে যেহেতু লজিস্টিক্যালি ধারণা করা হচ্ছে যে একদিনের ভিতরে পুরো বাংলাদেশের ইলেকশন এপ্রিল মাসের মতো একটা সময়ে, যখন প্রচন্ড গরম থাকে, ঝড় বৃষ্টির ব্যাপার থাকে, তখন ইফেক্টিভলি করার চ্যালেঞ্জটা নেয়ার মতো অবস্থায় এই মুহূর্তে নির্বাচন কমিশন নাই। সুতরাং অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন যে ইলেকশনটা যদি স্ট্যাগার্ড হয়, মানে ধাপে হয়, তাহলে এটা অনেক সাফল্যের সাথে সুচারুরূপে করা সম্ভব হবে। এবং এক্ষেত্রে 2টা ধারণা আছে। একটা হচ্ছে 2-day স্ট্যাগার্ড ভোটিং সিস্টেম। এখানে কি হবে সেটা হচ্ছে যে আপনি রুরাল এরিয়ার জন্য একটা ডেট রাখবেন, ধরেন এপ্রিলের 3য় সপ্তাহে আপনি একটা ডেট রাখলেন যেখানে অল রুরাল এরিয়া যেটা আছে সেই রুরাল এরিয়াগুলোতে ইলেকশনটা হবে। আর এপ্রিলের 3য় সপ্তাহে হবে হচ্ছে শহর এলাকা বা আরবান এরিয়ার ইলেকশনটা। সো রুরাল এবং আরবান এটা অলরেডি ভাগ করা যায়। মেট্রোপলিটন সিটিজ যেগুলো আছে, সিটি কর্পোরেশন যেগুলো আছে, সেই জায়গাগুলোকে আপনি আরবানের আন্ডারে ধরতে পারেন, আর গ্রাম এলাকাটাকে রুরাল এরিয়ার আন্ডারে ধরতে পারেন। তাহলে 2 দিন লাগবে। এবং এতে সুবিধা যেটা হবে যে একই দিন আপনার মানে পুরা যে ইয়েটা আছে, রিসোর্সটা আছে, ক্যাপাসিটিটা আছে, সেটা আপনি 2 ধাপে ইউজ করলেন। আপনার বেস্ট হ্যান্ডস যেগুলো আছে, বেস্ট ক্যাপাসিটি যেগুলো আছে, এগুলো আপনি 2 বার ইউজ করলেন। তাতে আপনার সাশ্রয় হবে এবং পরিকল্পিতভাবে ইফেক্টিভলি এটা করা সম্ভব হবে। আর আরেকটা ধারণা যেটা আছে সেটা হচ্ছে 4টা ধাপে করা।
এখন ধরেন আমাদের 8টা বিভাগ আছে, 64টা জেলা আছে, এর ভিতরে ধরেন ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনে 4টা করে জেলা আছে মিনিমাম, আর ম্যাক্সিমাম আছে হচ্ছে ঢাকা বিভাগে, যেখানে 13টা জেলা। তো 4টা ভাগে যদি আপনি করেন তাহলে কি হচ্ছে যে আপনি এপ্রিল মাসের 4টা সপ্তাহে ধরেন 4টা ইলেকশন হবে। প্রথম সপ্তাহে আপনি অ্যারাউন্ড 20 ডিস্ট্রিক্ট টার্গেট করলেন, যেটা এই 8টা বিভাগ থেকেই আপনি 20টা জেলা চুজ করলেন। এই চুজেন 20টা জেলাতে অ্যাট এ টাইম নির্বাচন কমিশন, তারপর হচ্ছে জয়েন্ট সিকিউরিটি টাস্ক ফোর্স এবং অন্যান্য যে ইলেকশন অবজারভার যারা আছে তারা ওই 20টা জেলায় সর্বশক্তি নিয়োগ করে আগে একটা চমৎকার ইলেকশন করবে। পরের সপ্তাহে আবার 20টা করলেন, তাহলে 40টা শেষ হয়ে গেল। তারপরের সপ্তাহে আবার 20টা করলেন, তাহলে আপনার শেষ হয়ে গেল 60টা। আর লাস্ট উইকে 4টা, অথবা অন্য কোথাও যদি কোনো গন্ডগোল থাকে ওগুলা লাস্ট উইকে শেষ করে ফেলেন। এতে কি হবে যে আপনার 64টা জেলায় নির্বাচন অনুষ্ঠানের জন্য যে পরিমাণ জনবল এবং প্রস্তুতি এবং লজিস্টিক্স দরকার, এটা যখন 20টা জেলায় নামিয়ে নিয়ে আসবেন আপনার প্রথম ধাপে, তখন যেটা হবে যে আপনি বেস্ট হ্যান্ডগুলো ওই জায়গায় ডিপ্লয় করতে পারবেন এবং এতে ওই 20টা জেলার ইলেকশন চমৎকারভাবে হবে। আবার এই প্রথম 20টা জেলায় যখন ইলেকশন করবেন তখন এই যে বেস সেটটা আপনার হাতে আছে, তারা কিন্তু এখানে যদি কোনো ভুল হয় এখান থেকে দ্রুত শিখে ফেললে পরে এই ট্রেন জনবলটাকেই যখন আপনি আবার শিফট করবেন ইয়েতে নেক্সট 20টা জেলায়, তখন দেখবেন যে তাদের কিন্তু একেবারে জিরো থেকে শুরু করতে হচ্ছে না। সো এই এক্সপিরিয়েন্সটা শেয়ার হয় এবং এই যে শেয়ার্ড এক্সপিরিয়েন্সটা যখন থাকে তখন কিন্তু পরের 20টা দেখবেন আরো সুন্দর, আরো ফাস্টার হবে। সো দ্যাট ইজ অ্যান আইডিয়া, এটা ইলেকশন কমিশন ভেবে দেখতে পারে, যদি এইভাবে করে তাহলে ভালো হবে। নেক্সট খুব বড় একটা কাজ যেটা আছে সেটা হচ্ছে ভোটার লিস্ট এবং রেজিস্ট্রেশন প্রসেসটা। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে বিদ্যমান যে ভোটার তালিকা আছে এই ভোটার তালিকায় প্রচুর ভুল রয়ে গেছে, ইনঅ্যাকুরেসি রয়ে গেছে, ডেড ভোটার, তারপরে অন্যান্য যে ব্যাপারগুলো আছে। আরেকটা হচ্ছে যে নতুন যারা ভোটার হলেন এবার তাদেরকেও ইনক্লুড করার একটা ব্যাপার আছে। এই দুইটা চ্যালেঞ্জ কিভাবে আমরা সলভ করতে পারি, একটা হচ্ছে নেশন ওয়াইড একটা রেজিস্ট্রেশন ড্রাইভ শুরু করতে হবে এবং বায়োমেট্রিক ডাটা কালেকশন সহ ডুপ্লিকেশন যেগুলো আছে এগুলা ক্যান্সেল করা, ভুয়া ভোটার যেগুলো আছে এগুলো লিস্ট থেকে ক্যান্সেল করা এবং যারা মারা গেছে তাদেরকে বাদ দিয়ে নভেম্বর 2025-এর ভেতরে কিন্তু আমাদেরকে ভোটার তালিকা রেডি করে ফেলতে হবে। এবং এই ভোটার তালিকা যেটা আছে এটা কিন্তু আবার পাবলিশ করতে হবে, প্রেফারেবলি অনলাইনে পাবলিশ করে দেওয়া, সো দ্যাট প্রত্যেক এলাকার ভোটার তালিকায় কারো যদি কোনো সন্দেহ থাকে অথবা কোনো যদি হিউম্যান এরর থাকে, ভুল থেকে থাকে, তাহলে যেন এটা সলভ করে ফেলা যায় নির্বাচনের আগেই। নেক্সট হচ্ছে যে ইলেকশনটাকে কিভাবে ইনক্লুসিভ করা যায়। এখন ইনক্লুসিভ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে ইনক্লুসিভ বলতে আমি কিন্তু বোঝাচ্ছি না যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, নো। ইনক্লুসিভ মানে হচ্ছে সব ধরনের ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা। তো এখন বাংলাদেশের যে অনেক ধরনের ভোটার আছে যারা আসলে নির্বাচনের সময় ভোট কাস্ট করতে যান না, তো এর ভেতরে আছে যেমন ধরেন বয়কটার্স, যারা মনে করেন যে অভিমান করছে যে এবার আমি ভোট দিতে যাব না। তারপর আবার কিছু আছে অ্যাপাথেটিক ভোটার্স। বয়কটার যারা আছে তারা বয়কট করে হচ্ছে রাজনৈতিক কারণে, যেমন ধরেন হেলমেট বাহিনী যারা আছে তারা হয়তো চিন্তা করলো যে না, যেহেতু এবার আমাদের কার্যক্রম নিষিদ্ধ, আমাদের দল যেহেতু দলীয় কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, আমরা ভোটই দিব না। নেক্সট একটা আছে হচ্ছে অ্যাপাথেটিক ভোটার্স। অ্যাপাথেটিক ভোটার্স হচ্ছে যারা মনে করে যে এই দেশে ভোট দিয়ে লাভ নেই। সুতরাং এই টাইপের যারা আছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, কিভাবে অ্যাট্রাক্ট করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। কিছু আছে নিউ ভোটার্স, যারা গত 3টা ইলেকশন দেখছে, এবারেই প্রথম তারা ভোট দেওয়ার চান্স পাবে। যদি ডক্টর ইউনূস 16-17 বছরে ভোটারদের মানে এইজ রেঞ্জ নামায় নিয়ে আসে, তাহলে তো আরো বেশ কিছু নতুন ভোটার অ্যাড হবে। তো এই নতুন ভোটার যারা আছে তারা যেহেতু এর আগে কখনো ভোট দেয় নাই, সুতরাং অনেক সময় এরা একটু মানে লেজিনেস ফিল করে যে না, কি হবে আর ভোট দিয়ে। দেন মাইনরিটি কমিউনিটিস যারা আছে, এই মাইনরিটির ভিতরে ধরেন রিলিজিয়াস মাইনরিটি যারা আছে, তারপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর যারা এথনিক মাইনরিটিস যারা আছেন, যারা পার্বত্য চট্টগ্রামে থাকেন, সাঁওতাল যারা আছেন, গারো যারা আছেন, সো এদের অনেকে অনেক সময় ভোট দিতে আগ্রহ বোধ করে না।
এরপর হচ্ছে খুব কনজারভেটিভ কিছু এরিয়াতে নারী ভোটাররা মানে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহ বোধ করেন না। এছাড়াও কিছু দুর্গম এলাকা আছে যেখানে মানে যেখানে পোলিং বুথ আছে আর যেখানে ভোটার আছে তার মাঝখানে রাস্তাটা এত দুর্গম যে অনেকে ওটাকে মানে ফিল করে না যে এই কষ্ট করে গিয়ে ভোটটা দিবে ওই জায়গায়। তারপর কিছু ভোটার আছেন যারা শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তো তারা যদি অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি না থাকে তাদের ভোটটা নেয়ার, তখন তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারে একটু ডিসকারেজড ফিল করেন। এছাড়া আমাদের প্রবাসী ভোটাররা আছেন, সো তাদেরকে ইনক্লুড করাটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড কিভাবে ইনক্লুসিভ করা যেতে পারে? তো প্রথমত যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পোলিং স্টেশনকে এমনভাবে রেডি করা যেতে পারে যেন নর্মাল ভোটারের পাশাপাশি যারা কনজারভেটিভ ভোটার আছেন, যারা ধরেন শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটার আছেন, তারা সবাই যেন আসতে পারে এবং ভোট দিতে পারে। যেমন অন্ধ যারা আছেন তাদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোটের একটা ব্যবস্থা করা যেতে পারে। যারা কনজারভেটিভ নারী ভোটার আছেন তাদের জন্য আরেকটু পর্দা ব্যবস্থা করা, যেখানে তারা ফ্রিলি ভোট কাস্ট করতে পারবে। যারা হুইল চেয়ারে আসবে তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা করা, সো দ্যাট তারা সরাসরি ব্যালট বক্সের কাছাকাছি পৌঁছাতে পারে। আর অন্যান্য যে ভোটারদের কথা বললাম তাদের ক্ষেত্রে ইনোভেটিভ ভোটিং প্রসেসের কথা ভাবা যেতে পারে। যেমন দুর্গম এলাকায় মানে খুব লিমিটেড ভোটারদের ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের ভোট কেন্দ্রে না আসলেও রিমোটলি তাদের ভোটটা নেওয়া যায় কিনা, প্রবাসীদের ক্ষেত্রে যেরকম নেওয়া হচ্ছে ওটার ব্যাপারে ভাবা যেতে পারে। আমি জানি না ইলেকশন কমিশন এখনো ওভাবে স্মার্টলি ভাবছে কিনা, কারণ এখন আসলে প্রযুক্তির এত অ্যাডভান্সমেন্ট হয়েছে যে আপনাকে সশরীরে ভোট কেন্দ্রে গিয়ে মানে বক্সের ভেতরে কাগজের ভোটটা ফেলতেই হবে, ব্যালট পেপারটা, ওটা আসলে এতটা এখন আর জরুরি না। আপনি ব্যাংকের লাইন দিতে চান না, সেই জন্য ব্যাংক এখন আপনার কাছে চলে আসছে, আপনার মোবাইলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ভোট দিতে পারতেছেন, সরি ব্যাংকের কাজ করতে পারতেছেন। একই রকম ভাবে কিন্তু অ্যাপের মাধ্যমে কিছু সংখ্যক যারা মানে ভোট কেন্দ্রের এই ঝামেলায় যেতে চান না, তাদের জন্য একটা ব্যবস্থা কিন্তু খুব সহজেই চাইলে করতে পারে। যেমন বাংলাদেশ সরকারেরই একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে পেনশনার ভেরিফিকেশন অ্যাপ। আপনি প্রতি বছর পেনশনারদেরকে এই অ্যাপে একবার ভেরিফিকেশন করতে হয় যে সে বেঁচে আছে। খুব সিম্পল সিস্টেম, আমার মোবাইলে এই অ্যাপটা আছে। আপনি অ্যাপে ঢোকার সাথে সাথে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিলে তখন আপনি মুখের ডানের ছবি, বামের ছবি, এরকম একটা ছবি তুললে পরে আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশনটা হয়ে যায়। এবং হওয়ার পরে আপনার এই ভোটার আপনার এনআইডি নাম্বার যেটা আছে তার এগেনস্টে কিন্তু আপনি একবারই ভেরিফিকেশন করতে পারছেন, এবং আপনি দ্বিতীয়বার করতে গেলে অটোমেটিক সফটওয়্যার আপনাকে বলতেছে যে আপনার ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। তো এইরকম একটা সফটওয়্যার দিয়েই তো আসলে মানে অনেক ভোট মানে করে ফেলা যায়। মানে সরকার চাইলে এটা করতে পারে, প্রযুক্তিগতভাবে এটা সম্ভব। এখন এই সদিচ্ছাটা থাকাটা খুব জরুরি। এতে যেটা হবে যে একটা অংশ যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান না, তারা যাদের এই হাইটেক স্কিলটা আছে, আপটেকটা আছে, তারা কিন্তু রিমোটলি ভোটটা দিতে পারছে। পৃথিবীর কোনো কোনো দেশে ইভেন অ্যাডভান্স ভোটারও সিস্টেম আছে, মানে ইলেকশনের আগেই আপনি চাইলে আপনার পছন্দের প্রার্থী এবং পছন্দের পার্টিকে অ্যাডভান্স ভোট দিতে পারেন। তা আমরা তো ইভিএম নিতেই ভয় পাচ্ছি, তো আমরা একসময় সাবমেরিন কেবল নিতেও ভয় পাচ্ছিলাম, বাট পরে বাস্তবতা তো ভিন্ন। সুতরাং আমাদের ইনক্লুসিভ একটা ইলেকশন যদি এনশিওর করতে হয়, তাহলে আমার মনে হয় নির্বাচন কমিশনকে স্মার্টলি ভাবতে হবে। এবার আসি হচ্ছে ক্যাম্পেইন এবং মিডিয়া রেগুলেশনসের ব্যাপারে চ্যালেঞ্জ কি। বড় একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে প্রার্থীরা এবং পলিটিক্যাল পার্টিরা নির্বাচনের সময় ভয়াবহ রকমের অনিয়ন্ত্রিত খরচ করা শুরু করেন। এই যে আমরা শুনি যে মানে ভোটারদেরকে সরাসরি আর্থিক লেনদেনের অভিযোগ আছে। এছাড়াও দেখবেন প্রচারণার ক্ষেত্রে বিশাল ব্যয় করা হয়, যেটা আসলে শুধুমাত্র যে তাদের আর্থিক অনিয়মের ইঙ্গিত দেয় তা না,
একই সাথে একই সংসদীয় এলাকায় যে চারজন প্রার্থীর ভিতরে একজন ধরেন এত বেশি খরচ করলো যেটা দৃষ্টিকটু পর্যায়ে চলে যাচ্ছে, মানে যেদিকে তাকাবেন তার পোস্টার, যেদিকে তাকাবেন তার মাইকিং। আবার অন্য যে প্রার্থী আছে তাদের হয়তো ওই পরিমাণ মানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি না থাকার কারণে সে কিন্তু করতে পারছে না। এখন এমপি ইলেকশন তো আসলে আপনার ওই ব্যবসায় বিনিয়োগের মতো ব্যাপার হওয়ার কথা না। আপনি এমপি হলে পরে 1-2 লাখ টাকা বেতন পাবেন এবং ওই বেতনে আপনার চলার অভ্যাস থাকতে হবে। তো আপনি যদি 100 কোটি টাকা খরচ করেন আপনার এমপি ইলেকশনে, তার মানে আপনার টার্গেট থাকবে 100 কোটি টাকা ইলেকশন শেষে আপনি এমপি হওয়ার পরে তুলে নেবেন। এটা সবাই বুঝি আমরা। সুতরাং নির্বাচন কমিশনকে এই জায়গায় একটা রোল রাখতে হবে। আর আরেকটা জিনিস দেখা যায় যে লোকালি একটা চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে যে মিডিয়ারা এক ধরনের বায়াসনেস শো করে। যেমন ধরেন স্পেসিফিক একটা পার্টির যে ক্যান্ডিডেট আছে তার ক্যাম্পেইনটা বেশি ইয়ে করে। কেন করে এটা আমরা সবাই বুঝি। তো এটা কিভাবে স্টপ করা যায়? একটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে নির্বাচনে আপনি মার্কা রাখবেন না, মার্কা মুক্ত নির্বাচন। মানে মনে করেন যে একটা মানে সংসদীয় এলাকায় 4 জন প্রার্থী আছে, রহিম, করিম, সুজাতা আর হচ্ছে ইউসুফ। তো আপনি ব্যালট পেপারটা তৈরি করবেন ওভাবে যে এখানে রহিম, করিম, সুজাতা এবং ইউসুফের ছবি থাকবে, ছবির নিচে নাম থাকবে এবং তার নিচে তার পেশাটা থাকবে। সে কোন পার্টির সেটা ওই ব্যালট পেপারে লেখা থাকার দরকার নেই। তাহলে যেটা সুবিধা হবে যে ভোট দিতে যাচ্ছে সে প্র্যাকটিক্যালি 4 জনের ছবি দেখলো, দেখে তারপর ভোটটা দিয়ে দিল। এখনকার এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে এরকম মনে করেন যে সংসদীয় এলাকা অনুযায়ী ব্যালট পেপার তৈরি করা এবং ভোটের দিন ওখানে উপস্থাপন করা একেবারেই কঠিন কিছু না, ভেরি ইজি। ইভেন আপনি 8টা ডিভিশনাল শহরে যদি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন এই ছাপার ব্যবস্থাপনাটা, মেবি আন্ডার আর্মি আর পুলিশ, আপনি দেখবেন যে উইদাউট এনি ফল্ট। কারণ আপনি তো জানেনই আপনার ভোটারের মানে এই যে পোলিং স্টেশন অথবা এই যে ভোট কেন্দ্র আছে, এই ভোট কেন্দ্রের অধীনে কয়টা মানে ভোটার আছে, কয়জন ভোটার আছে এটা আপনি জানেন। তো যে কয়জন ভোটার আছে ওই কয় কপি ব্যালট পেপার আপনি তৈরি করবেন, তৈরি করে ওটা নির্ধারিত দিন ওখানে উপস্থাপন করবেন। এবং এতে সুবিধা যেটা হবে যে মানুষ আসলে মার্কা না, মানুষ চিনে মানুষকে নিজের প্রতিনিধি নির্বাচনের একটা সুযোগ পাবে। দ্বিতীয়ত যেটা করা যায় সেটা হচ্ছে যে ক্যাম্পেইনিংয়ে, ইলেকশন ক্যাম্পেইনিংয়ে আপনি কি পরিমাণ খরচ করতে পারবেন সেটার একটা মানে ওই এলাকার ভোটারদের টোটাল সংখ্যার উপর ভিত্তি করে নির্বাচন কমিশন কিন্তু এই জায়গাটা একটা সিলিং দিতে পারে যে আপনি এত টাকার বেশি এখানে খরচ করবেন না। এবং ওই টাইমটাতে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ফিনান্সিয়াল বডি যেগুলো আছে তাদের সহায়তা নিয়ে এই প্রার্থী যে আছে তার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো যদি একটু মনিটর করা হয়, তাহলে আপনি ওই লাগামহীন নির্বাচনী প্রচারণা ব্যয় যেটা আছে সেটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। নেক্সট হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলেকশন চলাকালীন সময়ে প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার অথবা বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত প্রচারে নিয়োজিত হওয়ার চেষ্টা করে। ওইটাও কিন্তু আপনি ল এনফোর্সিং এজেন্সি যারা আছে এবং অন্যান্য যারা টাস্ক ফোর্স যারা থাকবে তাদের সহায়তা নিয়ে এটাকে অনেকটা কমাতে পারবেন। আর যখন যে 20টা করে জেলায় আপনি নির্বাচন প্ল্যান করবেন তখন কিন্তু দেখবেন যে এটা অনেক ইফেক্টিভলি কন্ট্রোল করা সম্ভব হবে। এখন সরকার এটা চাইবে কিনা আই এম নট শিওর। এবার আসি হচ্ছে যে ইলেকশন কমিশনের ট্রান্সপারেন্সি এবং পাবলিক এঙ্গেজমেন্টের ব্যাপারে। এটা তো বললামই আমি যে চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে পাবলিকের কনফিডেন্স খুব কম যে ইলেকশনটা যেটা হবে এটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং ইফেক্টিভ ইলেকশন হচ্ছে কিনা, এটা মনিটরিং এবং ওভারসাইটের যে ব্যাপারটা আছে এটা সক্ষমতা কি এই মুহূর্তে সরকার এবং নির্বাচন কমিশনের আছে কিনা। সো এটা নিয়ে একটা ক্রেডিবিলিটিরও ব্যাপার আছে, যে কারণ আপনি যখন নির্বাচন পর্যবেক্ষক এবং পর্যবেক্ষণের সক্ষমতা আন্তর্জাতিক মানের না হয় তখন কিন্তু ওই ইলেকশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এখন আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে ইভেন ইলেকশন পর্যবেক্ষক এজেন্সি যেগুলো আছে এগুলো কিন্তু মানে ম্যানুফ্যাকচার করা যাচ্ছে। সুতরাং যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি অগাস্ট মাস অনওয়ার্ড সরকারের এবং ইলেকশন কমিশনের একটা পাবলিক ডিজিটাল ড্যাশবোর্ড করা যেতে পারে, যেখানে ইলেকশন কমিশন কি কি প্রিপারেশন নিচ্ছে, কি কি কাজ করছে সামনে সেটা র্যান্ডমলি আপডেট করা থাকবে।
এছাড়াও মাল্টি স্টেক হোল্ডারের একটা ইলেকশন অ্যাডভাইজারি কাউন্সিল করাটা খুব জরুরি, যেখানে ধরেন মেজর পলিটিক্যাল পার্টিস যারা আছে, সেই পলিটিক্যাল পার্টি, তারপর সিভিল সোসাইটি, শিক্ষা বুদ্ধিজীবী যারা আছে এবং সাংবিধানিক ব্যাপারে যারা এক্সপার্ট, তাদের সমন্বয়ে এই একটা মানে মাল্টি স্টেক হোল্ডারের ইলেকশন অ্যাডভাইজারি কাউন্সিল করা যেতে পারে, যেটা আগস্ট মাস থেকেই কাজ শুরু করতে পারে। সুতরাং তাদের কাজ মেইনলি যেটা হবে সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনকে হেল্প করা, সো দ্যাট কোন কাজটা করলে পরে জনবান্ধব হবে এবং ইলেকশনের জন্য উপকারী হবে। অফকোর্স ইলেকশন কমিশনকে মান্থলি আপডেট মিটিং ব্রিফিং এর একটা ব্যবস্থা করতে হবে এবং অ্যালাউ করতে হবে জনগণ এবং সংবাদ মাধ্যম যারা আছে তারা যেন সরাসরি তাদেরকে এই ব্রিফিং এর সময় কোশ্চেন করতে পারে যে এটা কি হচ্ছে কিনা, এটা কতদূর হচ্ছে, এটা কিভাবে আপনারা এনশিওর করবেন। আর একই সাথে একটা টোল ফ্রি হটলাইন ইন্ট্রোডিউস করা যেতে পারে, যেটা হচ্ছে ইলেকশন রিলেটেড বিভিন্ন ধরনের কমপ্লেইন এবং সাজেশন দেওয়ার জন্য। এটাই হটলাইনের পাশাপাশি এটি ইমেল অ্যাড্রেসও দেওয়া যেতে পারে, যেখানে পাবলিকদের যদি কোনো সাজেশন থাকে, গুড আইডিয়া থাকে, সেটা যেন উপস্থাপন করা যায়। ফাইনালি ওই ইন্টারন্যাশনাল পার্টনার্স যারা আছে তাদের টেকনিক্যাল সাপোর্ট এনশিওর করতে হবে। এক্ষেত্রে ইউএনডিপি, কমনওয়েলথ অথবা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদেরকে শুরু থেকেই সংশ্লিষ্ট রাখা যেতে পারে, সো দ্যাট আমাদের ইলেকশন প্রসেসটা যে লেজিট হচ্ছে এইটা এনশিওর করা যায়। আর ইলেকশন চলাকালীন সময়ে লেজিটিমেসিটা এনশিওর করার জন্য কার্টার সেন্টার অথবা ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন, ইউএনেরও কিছু বডিজ আছে, তাদেরকে ইনভাইট করা দরকার। এখন এই জায়গায় যেটা স্মরণ রাখা দরকার সেটা হচ্ছে যে আপনি আজকে ইনভাইট করলে কালকে তাদের টিম আসবে না। সুতরাং এটা মানে সময় হাতে রেখে বেশ আগে থেকেই এই ইনভাইটেশন প্রসেসটা শুরু করতে হবে, সো দ্যাট আমাদের এপ্রিল মাসে যখন নির্বাচন হবে সেই টাইমে যেন এই ওয়াচডগ যারা আছে তারা যেন অন গ্রাউন্ডে প্রেজেন্ট থাকে, সো দ্যাট নির্বাচনটা ক্রেডিবল হলো কিনা সেই ব্যাপারে তারা সার্টিফাই করতে পারে। টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের ক্ষেত্রে অফকোর্স আমাদের তো ম্যান পাওয়ার লিমিটেড নির্বাচন কমিশনের এবং সরকারের। তারপর যেটা হচ্ছে যে প্রসেস এখনো আউটডেটেড রয়ে গেছে, ইভিএমটাই এখনো মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা আছে এটি ইন্ট্রোডিউস করা হচ্ছে না। সো এইবারের নির্বাচনের আগে এটা করা যেতে পারতো। মানে পলিটিক্যাল গভর্নমেন্টের তো বিভিন্ন ধরনের ধান্দা থাকে, ধরেন এক ইভিএম মেশিন কেনার পিছনেই যে ধরনের দুর্নীতি এবং কমপ্লেন পাওয়া গেছে, বাট এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে মনে হয় এই জিনিসটা ইন্ট্রোডিউস করা যেত, কারণ এটা শর্ট টাইমের ভিতরে অনেস্টলি এবং সিনসিয়ারলি অনেক কিছু ইন্ট্রোডিউস করতে পারে। ইভিএম হলে কিন্তু আসলে আমাদের ভোটের দুই ধরনের গণনা হবে, একটা হচ্ছে ডিজিটাল গণনা আর একটা হচ্ছে ব্যালট গণনা। বাট জিনিসটা আসলে অত মানে ক্রিটিক্যাল অথবা অত ঝামেলার না। আপনি মেইনলি হচ্ছে যে ভোটটা যে গুনবে, ইলেকট্রনিক ভোটিং হোক আর মানে ফিজিক্যাল ব্যালট হোক, ওই গোনার লোকটা যদি সৎ পাওয়া যায়, কারণে কারোতে বিশ্বাস করতেই হবে। সেই গণনার দায়িত্ব যদি ইভেন আর্মিকেও দিয়ে দেওয়া হয়, আই থিঙ্ক হয়তো গণনাটা ঠিক হবে। আর এমনিতেও তো লোকালি একটা কনস্টিটিউয়েন্সিতে একটা আইডিয়া পাওয়াই যায় কে জিতবে না জিতবে। সো ভোট গণনার এই পদ্ধতিটাকে আরো বেশি ইনক্লুসিভ করা যেতে পারে, আরো বেশি সিনসিয়ার করা যেতে পারে। তো এটা করলে পরে কিন্তু এটা করা যায়। আর ডিজিটাল ইনোভেশনটা যদি করা যেত তাহলে কিন্তু আপনার ঝামেলা অনেক কমে যেত। তো রিমোট ভোটিং প্রসেসটার জন্য মানে আমি অলরেডি যেটা বললাম যে একটা ডিজিটাল সিস্টেম মানে ইন্ট্রোডিউস করে এখনো সময় ছিল, ধরেন ইলেকশনের 3-4 মাস আগে থেকে যদি এটা নিয়ে প্রচারণা করা হয়, ছোট ছোট পাইলট করা হয়, ভোটারদেরকে এডুকেট করা হয়, একটা সার্টেন লেভেলের ভোটার আছে, ইয়াং ভোটার যারা আছে প্রায় 4 কোটি, তারা কিন্তু এই প্রসেসটা খুব কুইকলি ধরতে পারতো। সুতরাং আর এটার যে সিকিউরিটি মেকানিজম থাকে, এটা হয়তো বয়স্ক ভোটার যারা, তাদের একটা ক্রেডিবিলিটি ইস্যু থাকে যে না আমি ভোট দিছি, ওরে এটা কি মাঝখানে চেঞ্জ হয়ে যাবে কিনা এরকম ধারণা থাকতে পারে। বাট ইয়াং ভোটার যারা, তারা জানে যে এই প্যারামিটার সেট করলে পরে এটা মানে টেম্পারিং করাটা বেশ কঠিন, সুতরাং ওটা করা দেখা যায়। সো সিকিউর একটা ডিজিটাল রেজাল্ট ট্রান্সমিশন সিস্টেম যদি ডেভেলপ করা যেত তাহলে কিন্তু আমরা অনেক ফাস্টার রেজাল্ট পাইতাম। এখন ইলেকশন কমিশন এটা নিয়ে ভাববে কিনা, ভাবা উচিত, কারণ আপনি এই নির্বাচনে যদি না করতে পারেন আর কবে? এরপরে নির্বাচনের ব্যাপারে এতটা আশাবাদ আমরা হয়তো আর রাখবো না।
আচ্ছা, এবার হচ্ছে ভোটার এডুকেশন এবং কমিউনিটি ইনভলভমেন্টের ব্যাপারটা, যেটা বলতেছিলাম ভোটার এডুকেশন। এখন ভোটার এডুকেশনটা কেন দরকার? কারণ হচ্ছে যে অনেক লো অ্যাওয়ারনেস, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে খুব লিমিটেড এঙ্গেজমেন্ট থাকে। তো এখন এটা থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিও এবং অন্যান্য যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেই জায়গায় ইন্টায়ার ভোটিং প্রসেসটা নিয়ে যত বেশি আপনার প্রচারণা করবেন, তত আপনার ভোটার যারা আছে তারা অবচেতনভাবে অথবা সচেতনভাবে শিক্ষিত হতে শুরু করে। সুতরাং এই জিনিসটা যদি এনশিওর করা যায়, তাহলে অনেকটাই ভোটারদের উৎসাহী করা যাবে এবং তাদেরকে মানে ইনক্লুসিভ একটা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের মানে এনশিওর করা যাবে। আর আরেকটা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে যে লোকাল ভলান্টিয়ার যারা আছে, তারা পোলিং সেন্টার ম্যানেজমেন্টে এবং নির্বাচন মনিটরিং প্রসেস যেটা আছে, এই প্রসেসে কিভাবে হেল্প করতে পারে ভলান্টিয়ার হিসেবে, সেটার জন্য কিন্তু মানে এটা একটা, আমি আগে বলছিলাম যে জয়েন্ট টাস্ক ফোর্স ফর সিকিউরিটি, আর এটা কিন্তু সিকিউরিটি না, এটা হচ্ছে যে ওভারঅল ইলেকশন প্রসেসটা কতটা ফেয়ার হচ্ছে, ভোটার টার্ন আউট কেমন হচ্ছে, এই জিনিসগুলো মনিটর করার জন্য ভলান্টিয়ারিজমটাকে যদি অ্যাক্টিভেট করা যায়, ওদের যদি প্রশিক্ষিত করা যায়, কিভাবে ভোটারদেরকে আনতে হয়, কিভাবে নারী ভোটার যারা পর্দা মেনটেন করে তাদেরকে কিভাবে একটা বুথে আলাদাভাবে নিতে হয়, যারা ইভিএম এ ভোট দিতে চায় তাদেরকে কিভাবে হেল্প করতে হয়, এই জিনিসগুলোতে যদি ভলান্টিয়ারদেরকে ইনভলভ করা যায়, তাহলে তাদেরকে ট্রেনিং দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। নাও অফকোর্স লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে কন্টিনজেন্সি প্ল্যানিং। ঝড়, বন্যা, বৃষ্টি, ঘূর্ণিঝড়, অথবা পোলিং বুথ আগুন লেগে যেতে পারে, বা পলিটিক্যাল কারণে, আনরেস্টের কারণে হতে পারে, সাইবার অ্যাটাকের কারণে হতে পারে, যেটা হতে পারে যে কোনো একটা নির্দিষ্ট পোলিং বুথে অথবা ভোট কেন্দ্রে হয়তো ভোট নেওয়া সম্ভব হলো না। এরকম অনেকগুলো কারণ আছে যে কারণে এটা অনেক সময় সম্ভব হয় না, অথবা ওখানকার ইলেকশনটা বাতিল করতে হয়। সুতরাং এই জাতীয় মানে সম্ভাবনাকে মাথায় রেখে, ওই যে আমি যেটা বললাম যে 20-20-20 3 সপ্তাহে 60, আর লাস্টের সপ্তাহে 4টা জেলা প্লাস হচ্ছে এরকম যতগুলো মানে কেন্দ্র আছে যেগুলা আসলে যে কোনো কারণেই হোক, প্রাকৃতিক কারণে হোক অথবা মানব সৃষ্ট দুর্যোগের কারণে হোক, যে যথাসময়ে ভোট নেওয়া সম্ভব হয় নাই, সুতরাং ওই ভোট কেন্দ্রগুলোর ইলেকশনগুলো তখন করা যেতে পারে। আর এই জন্য একটা মানে ডিটেইল একটা ইমার্জেন্সি প্রোটোকল এবং ব্যাকআপ প্রসিজার যেটা আছে লজিস্টিক এবং সিকিউরিটির জন্য, সেটা আগে থেকে রেডি রাখতেই হবে। আর ইমার্জেন্সি সাপ্লাইজের জন্য ইমার্জেন্সি যে স্টক পাইল করতে হয়, যেমন ব্যালট পেপার, তারপর পোর্টেবল জেনারেটর, ফার্স্ট এইড কিট, এই টাইপের জিনিসগুলো আগে থেকে একটু ক্যালকুলেট করে রাখলে যদি আল্লাহ না করে কোনো সমস্যা হয়, তাহলে এটা মানে করা সম্ভব। তো এই ছিল 10টা পয়েন্ট, যে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আজকে। অলরেডি ভিডিওটার লেন্থ একটু লম্বা হয়ে গেল, সরি ফর দ্যাট। বাট আমি এই যে আমার পেপারটা আছে, এই পেপারটার একটা পিডিএফ ভার্সনও আমি চেষ্টা করব আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা সবাই চাচ্ছি যে সামনের ইলেকশনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ইফেক্টিভ একটা ইলেকশন হোক, এবং খুবই জরুরি যে মার্কা দেখে নয়, এবার আপনি প্রার্থী দেখে আপনার এলাকার জন্য যে প্রার্থী সত্যিকার অর্থে কার্যকরী হবে, শিক্ষিত, সাহসী এবং প্রোগ্রেসিভ, ইনোভেটিভ, এই টাইপের প্রার্থী সিলেকশনটা এবার খুব জরুরি। কারণ আমরা যদি আমাদের সংসদে 300 জন প্রমিজিং এবং আমি যেটা বলবো যে সৎ, সাহসী, কর্মোদ্যমী এবং বেটার আন্ডারস্ট্যান্ডিং সম্পন্ন লোক পাঠাতে সক্ষম হই, তাহলে অফকোর্স আমাদের সংসদ অনেক বেশি প্রাণবন্ত এবং ইফেক্টিভ হবে। এবং সংসদটা যখন আমাদের অত্যন্ত কার্যকরী হবে এবং সংসদ সদস্যরা যখন তাদের ল মেকিংয়ের প্রায়োরিটি টাস্কিং যেটা, সেটা যখন ইফেক্টিভলি করতে সমর্থ হবে, করার মতো লোক হবে, ওই 300 জনের ভেতর থেকে যখন আমরা মন্ত্রী মিনিস্টার পাবো, তারাও এরকম চমৎকার কর্মঠ এবং কাজের লোক আমরা পাবো, এবং এর মাধ্যমে আসলে আমরা আমাদের দেশের চেহারা চেঞ্জ করতে পারবো। আপনাদের সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার আজকের এই
এপিসোড শেষ করছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি হয়তো সব কভার করতে পারিনি, আপনাদের ভেতরে যদি কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনারা সবাই আপনাদের পরিবার পরিজন সহ চমৎকার একটি ঈদ কাটিয়েছেন এবং ঈদের পরবর্তী ছুটিটা খুব এনজয় করবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।